যেমন পাকিস্তান বাহিনী 53 বছর বাদে এবার আসতে চলেছে বাংলাদেশে। একটা নেভির যৌথ মহড়া রয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য। যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে, পাকিস্তানের কাছে বলা যেতে পারে আত্মসমর্পণ বাংলাদেশি সেনাবাহিনীর। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে তাতে সেটাই কিন্তু প্রাথমিকভাবে খবর। অর্থাৎ আরও একটা সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশি সেনাকে এবার নাকি ট্রেনিং দেবে পাকিস্তানি সেনা। গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ। তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রায় 5 দশক পর, অর্থাৎ 50 বছর পর সেই দিন এসে গেছে, সেই ক্ষণ এসে গেছে। এবার শুধু খেলার পালা, খেলা হবে। 3 লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন। সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে 82,000 রিজার্ভ সেনা অলরেডি ভারতের পথে গাড়িতে আছে এই মুহূর্তে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে, যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে। এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনূস প্রশাসন, আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছেন ইউনূস। কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন তিনি। এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি এই নেতা? আজকে আপনাদের জন্য বেশ খুশির খবর আছে, ব্রেকিং খবর আছে, মন ভালো করার মতো কিছু খবর আছে। আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর, তারা বিপদে পড়ে যাচ্ছেন। অন্যদিকে মাথা নষ্ট ভারতীয় সাংবাদিক নামের টিকটকারদের। বাংলাদেশ ও পাকিস্তানকে একসাথে দেখে পাগল হয়ে গিয়েছে তারা। একদিকে দেশটির গোয়েন্দারা নানান গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছে। আসলে মিশরে কি কথা হলো শাহবাজ ইউনূসের মধ্যে? বাংলাদেশ সেনাবাহিনীর নতুন পদক্ষেপ, বাংলাদেশের সেনা প্রদানের নতুন পরিকল্পনা। দর্শক শ্রোতা, পাকিস্তানের সৈন্যদের সাথে এক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী অনেক অনেক শক্তিশালী হবে। এখন যে কোনো দেশ বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশকে হুমকি দিতে হলে 10 বার ভাবতে হবে। যেই জায়গায় ভারত কিন্তু একটা সময় বাংলাদেশকে যা ইচ্ছা তাই করতে পারত। এখন ভারতের কি হয়েছে? ভারত কিন্তু বাংলাদেশকে কথা বলতেও ভয় পাচ্ছে। দর্শক শ্রোতা, আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস, তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিখিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়। এখন সেইটার প্রমাণ কিন্তু আমরা হারে হারে পাচ্ছি এবং পদে পদে পাচ্ছি। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশটার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই সব ঘটনাগুলো পর্যালোচনা করতে গিয়ে আমরা কিন্তু অনেক তথ্য পাই, অনেক ভিডিও পাই। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিওটা একটু লং হবে, কিন্তু অনেক তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। ধারাবাহিকলি দেখবেন, অনেক কিছুই বুঝতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন এই সব বিষয়ে দেখলে। এই যে দেখুন, গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ। তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রায় 5 দশক পর, অর্থাৎ 50 বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বা সেনাকর্তারা নাকি বাংলাদেশে যাবেন। কেন জানেন? কারণ তারা এবার বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে ট্রেন করবেন। এরকম একটি বিজ্ঞপ্তি কালকে সরকারিভাবে 2 দেশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে তারা বলেছেন এবার পাকিস্তানের সেনাবাহিনীর যে আর্মি চিফ, সেই আর্মি চিফ এবং আর্মি কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেন করবেন দিনের পর দিন। এবং এ বিষয়ে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ সাহির মাহমুদ নিজা, ইনি কিন্তু একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই ধরনের সম্ভাবনা প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার মিটিং এ ঠিক হয়েছে। আর একটা দেশের সেনাবাহিনীর আপগ্রেডেশন কখন প্রয়োজন হয়, কোন যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত করতে চাইছেন সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস, আর এবার 2 দেশের সরকার ঠিক করলো তাদের সেনাবাহিনী একে অপরের দেশকে পাঠিয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেবেন এবং 2 দেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে একে অপরকে সহায়তা করবে। যে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর, এবার তারা বিপদে পড়ে যাচ্ছেন। 7 সিস্টেম ভেঙে যেতে শুরু করছে এবং নরেন্দ্র মোদী যার বিজয়ের পর উদম নাতন নেতা ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার কি ভারতের 7 সিস্টেম ডোনাল্ড ট্রাম্প ভাঙতে চাইছেন? আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যাটিং করছেন খুব শান্তভাবে, অনেকটা জাভেদ মিয়ানদাদের মতো। জাভেদ মিয়ানদাদের খেলা হয়তো অনেকে দেখেননি। পাকিস্তান যখন চরম বিপদে থাকতো তিনি এক পাশে স্থির হয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকতেন এবং দলকে বিজয় এনে দিয়ে ম্যাচ শেষ করতেন। ভারতের গণমাধ্যমগুলো বারবারই বলছে বাংলাদেশ থাকছে না, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, চিটাগং নিব, রংপুর নিব, হ্যাঁ লালমনিরহাট নিব, ফেনী নিব, এটা নিব, ওটা নিব, সিলেট নিব, মানে মামাবাড়ির আবদার। নরেন্দ্র মোদী মনে করেছিলেন তিনি বাংলাদেশের পাশে থাকা সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান, পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক রাষ্ট্রপ্রধানরা তার কবজায় রয়েছে, তিনি একটা ক্ষমতার কেন্দ্রে রয়েছে। কিন্তু
বাংলাদেশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী না হলেও তিনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের পছন্দের একজন ব্যক্তি, যিনি নোবেল বিজয়ী, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস। তিনি নরেন্দ্র মোদীর এই প্রোপাগান্ডা, অপপ্রচার, মিথ্যাচার সবকিছুকে মাথায় নিয়ে খুব স্লো পজিশনে, খুব ঠান্ডা মাথায় খেলছেন এবং তিনি একটার পর একটা বিজয় এনেছেন। তার প্রধান বিজয়টি কি? ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম 24-এর যে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট, সেখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে। বলছে যে এই বছরে বাংলাদেশ খুব দ্রুত এগিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, এবং 15 বছর মানুষের উপর যে জগদ্দল পাথর ছিল সেটাকে সরাবার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রামটা করেছে, এটা একটা ইতিহাস। ইকোনমিস্টে আমাদের ইউনূস যে ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি তার কাজটা শেষ করবেন এবং তিনি তার পেশায় বা তার কাজে আবারও ফিরে যাবেন। অর্থাৎ রাজনৈতিক কোনো খায়েশ তার নেই, আর তিনি রাষ্ট্রে এই লোভনীয় কাজটিতে নিজেকে জড়িয়ে রাখতে চান না। তার ভালোবাসার জায়গাটা হলো তার পূর্বের পেশা ফিরে যাবেন। যতদিন তিনি থাকবেন এই দেশের জন্য কিছু করে যাবেন। তো একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী আর একজন নোবেল বিজয়ী একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদের মধ্যে যে দ্বৈরথ এশিয়ার জন্য উপমহাদেশে যারা দেখছেন তারা মুচকি হাসছেন আর বলছেন একজন চা বিক্রেতা কতদূর যাবে, হতে পারে তিনি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ইউনূসের ধারে কাছে তিনি যেতে পারবেন? এটা আমি না, ভারতের গণমাধ্যম বলছেন। অবশেষে কি দেখা গেল? নরেন্দ্র মোদী ইউনূসের কাছে একটার পর একটা পরাজয় স্বীকার করতে শুরু করলেন। খুব চমৎকার স্টাইলে ব্যাটিং করছেন আমাদের ইউনূস, বোলিংও করছেন দুর্দান্ত, ম্যাচ সেরা বোলিং, ম্যাচ সেরা ব্যাটিং। আর অন্যদিকে নরেন্দ্র মোদী পড়ে গেছেন সবচেয়ে বড় বিপাকে। কিভাবে বিপাকে পড়লেন? তিনি মনে করেছিলেন জো বাইডেন তাকে অনেক চাপে রেখেছে, তাই ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নয়া প্রেসিডেন্ট, তিনি তার বন্ধু মানুষ, তিনি আসলে তিনি তার ইচ্ছে মতো দক্ষিণ এশিয়া কলকাঠি নাড়বেন। পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নেই, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই যাকে ডক্টর ইউনূস টেলিফোন করে 10 সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে না পারে। ইউনূসের গ্রহণযোগ্যতা, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বা মোদীর গ্রহণযোগ্যতা এক টেবিলে রাখলে, এক পাত্রে রাখলে এটা আমাদের ভুল হবে। কোথায় ইউনূস, কোথায় চা বিক্রেতা, কোথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা? দর্শক, সাম্প্রতিক বিভিন্ন রয়টার্সের আমি কিছু তথ্য দেখলাম, সেখানে বলা হচ্ছে স্টারলিংক, ইলন মাস্ক ছিলেন তো মণিপুর, ভারতের যে 7 সিস্টারের একটি রাজ্য মণিপুর, সেখানে সরকার নেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ইলন মাস্ক, যিনি ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু, আবার ডোনাল্ড ট্রাম্পের এবার নির্বাচনে একজন মিত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব নিচ্ছে, সে ইলন মাস্ক স্টারলিংকের মাধ্যমে মণিপুরকে নেট সাপ্লাই দিচ্ছে। প্রথম খবর। দ্বিতীয় খবর, মণিপুরের কুকিচিন এবং মেতেই সম্প্রদায়ের যে বিরোধ, এই পর্যন্ত প্রায় 250 থেকে 300-র মতো প্রাণ হারিয়েছে এবং এই সংঘর্ষ থামছে না, বরং সামনের দিকে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সংঘর্ষের ফলে আপনার মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী লালদুকুমা, তিনি বলেছেন তারা ভারত ভেঙে একটি স্বাধীন রাষ্ট্র করতে চান। মুখ্যমন্ত্রী লালদুকুমা, তিনি মিজোরামের। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারত 1 লক্ষের মতো নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ, নিরাপত্তা বাহিনী মিলে 1 লক্ষর মতো মাঠে নামিয়ে এখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে পারছে না। রয়টার্স বলছে ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কে? মার্কিন বর্তমান প্রেসিডেন্ট, আর আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের 7 সিস্টার ভেঙে দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসে। এবং মিজোরাম বলেন, মণিপুর বলেন, সেখানে যে সংঘর্ষ হচ্ছে, সেখানে যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে, সেই অস্ত্রগুলো রকেট লঞ্চার বলি বা যে মিসাইল বা যেই জিনিসগুলো এখন ব্যবহার করছে, এগুলো অধিকাংশ আমেরিকান অস্ত্র। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। অনেকগুলো কথা আছে এটা নিয়ে, অনেক ডাইমেনশন আছে, প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার খুব হাস্যকর লাগে। এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল, মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে, এটা একটা রিডান্ডেন্ট শব্দ, ফালতু কথা, এটা তো কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধা ইটসেলফ ইজ এনাফ যে তারা বীর।
এখানে ঘটনাটা এরকম, কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। একটা স্কুলের সামনে এটা ঘটেছে। 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। দুপুরে তাকে পেয়ে 10 থেকে 12 জন মিলে তাকে এটা জুতার মালা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ 10-12 ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তিরা বলতে থাকেন 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। ভিডিওটা আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এসব বলা হচ্ছে, একটা জায়গায় এরকম বলা হচ্ছে, এটা সিগনিফিক্যান্ট, যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে। আসলে আওয়ামী লীগ তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না, এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট, এটা মানুষের ভেতরে থাকে বিল্ট ইন। সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটাও অস্বাভাবিক না। বহুদিন এই কথা বলেছি। এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে? জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন, যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি। তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে, ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে। মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না, এই আলাপ আছে। এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত। মানে এখানে অন্যায়টা কোথায় হলো? বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেওয়া যাবে না? তাহলে কথাটা এরকম দাঁড়ায়, দ্য টোন ইটসেলফ। আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি, আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া জায়েজ আছে, বীর মুক্তিযোদ্ধা বলে জায়েজ না। মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন, আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে 2 জন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম। একজন হচ্ছে শাহজাহান উমর, উনি বীর উত্তম, মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন, মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আরেকজন জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা। তাদের স্খলন, তাদের পচন, তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই, এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই। সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না, এটা খুব বাজে কথা। এটা হলো প্রথম ভুল, প্রথম প্রবলেম। আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের 99% মানুষ আপাদমস্তক ক্রিমিনাল যারা দলে ছিল, এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন। এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ মানে ক্রিমিনাল, এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা 99%। সো মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন। প্রচুর ধান্দাবাজ আছেন, এই দেশকে ধ্বংস করেছেন। আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ, জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা, বীর বিক্রম। এবং আমরা কেউ শিক্ষা করি, ভদ্রলোক হার্ভার্ড পিএইচডি, শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানীগুণী হয়ে যেতে পারে। আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে, এরকম আলাপ আছে, উইচ আই স্ট্রংলি ডিসএগ্রি। তো সুতরাং ওটা ব্যাপার না, আলাপটা আসলে ভিন্ন। আলাপটা আসলে বীর মুক্তিযোদ্ধা হন বা না হন, আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন, তাতে কিছু আসে যায় না। আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে। দর্শক আসুন সবাই মিলে প্রতিবাদ করি, প্রতিবাদের ঝড় তুলুন, ব্যাপকভাবে শেয়ার করুন। যে যার জায়গা থেকে ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে, নব্য ফেসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দর্শক আওয়ামী লীগের মধ্যে 2-4 জন ভালো লোক থাকলে তাদের পক্ষে যদি মাঠে নামতো সেটা একটা বিষয়। আওয়ামী লীগ নেতা, হত্যা মামলার আসামি, অনেক মামলার আসামি, যার বিরুদ্ধে শত শত অভিযোগ, গুম খুনের অভিযোগ, সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে, এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে? বিএনপি চাঁদাবাজি করে, লুটপাট করে, সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খায়, আমরা জানি। বিএনপি টপ টু বটম চাঁদাবাজ, শুধুমাত্র খালেদা জিয়া এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাজ। মির্জা ফখরুল্লাহ খায় কিনা আমার সন্দেহ, কারণ সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নেয় না, লোক দেখানো ব্যবস্থা নেয়। তো বিএনপি যে পচে গেছে, বিএনপি যে তাদের ক্ষমতায় আসার জন্য ভারতের দালাল হয়ে গিয়েছে, ভারতের খপ্পরে করেছে, এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে, অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে। এর জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে, তার প্রমাণ হচ্ছে কুমিল্লার 14 গ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, কথিত মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা ধামাচাপা দেওয়ার একটা কৌশল। আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলার আসামি, একজন আওয়ামী ফ্যাসিস্ট, একজন নিপীড়ক। তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে। এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী পুনর্বাসনের রাজপথে নামলো, মাঠে নামলো। এতদিন তো ছিল গোপনে, আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো। অমির রহমান পিয়াল অনেকে দেখেছেন না যে নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য। হ্যাঁ, নাগরিক কমিটি ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ঐক্য, এবং আওয়ামী লীগ বিএনপি গোপনে শপথ নিয়েছে। বিএনপি বলেছে ভাই আওয়ামী লীগ না থাকলে আমাদের রাজনীতি থাকবে না, -2। অতএব ভাই আওয়ামী লীগ বিএনপি আসুন,
আমাদের অস্তিত্বের সাথে আমরা এক হয়ে যাই। সেটা হয়েছে। এই জন্য জামাত ঠেকাতে, নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নেমেছে। দর্শক, কুমিল্লার সেই কথিত মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে, আর কুমিল্লা জামাত ইসলামী শক্তিশালী। অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আধিপত্য প্রতিষ্ঠার একটা রাজনীতি ছাড়া অন্য কোনোভাবে এটা আমরা দেখতে চাই না। আর জামাত ইসলামের কথা যদি বলি, এই ঘটনা নিয়ে, কুমিল্লার 14 গ্রামের ঘটনায় জামাত ইসলামী ভুল রাজনীতি করছে। আর জামাত ইসলামী কি এটা আমরা জানি। জামাত ইসলামী এখন পর্যন্ত জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি, কিন্তু তারা ফুল পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি। তারা হাফ পলিটিক্যাল, হাফ এনজিও, হাফ ধর্মীয়। না কমপ্লিটলি ধর্মীয় বিষয় তাদের জ্ঞান আছে, 2-4 জনের আছে, কিন্তু অধিকাংশের নেই। না রাজনীতি বোঝে, হাফ পলিটিক্যাল, পাওয়ার পলিটিক্স করতে পারে না, আবার করেও, মানে ইচ্ছা করে মারা খাওয়া বলতে যা বোঝায়, এটা জামাতের আছে। এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে, ভুলের মাসুল দিতে হয়। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জামাত ইসলামী এখনো, বিশেষ করে এবছর যে জনপ্রিয়তা আছে, এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে, কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতা আসতে পারবে না। এটা জামাতের লাস্ট সুযোগ। কিন্তু বারবার ভুল করছে। দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে, ব্যাপক জনসমর্থন, মুসলিম সিম্পেথি, আল্লাহ সাহায্য সব আছে, কাজে লাগাতে পারছে না। জামাত কি করেছে? জামাত প্রথম দিকে সব গণমাধ্যমে স্থানীয় জামাত নেতারা জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, এবং ভিডিও বক্তব্য দিয়েছেন 14 গ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না, জামাতের সাথে জড়িত নয়। জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত? কিন্তু এখন আমরা কি খবর দেখতেছি, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামাতের 2 কর্মী বহিষ্কার। আচ্ছা, জামাতের কর্মী বহিষ্কারে আবার সিস্টেম আছে নাকি? কর্মীদেরকে তো জামাত জনশক্তি মনে করে না। জামাত জনশক্তি মনে করে রোকন হলে, তো কর্মী আবার বহিষ্কার করা যায়? এটা বহিষ্কার করে কিভাবে? মোদী সরকারের। অন্যদিকে মাথা নষ্ট ভারতীয় সাংবাদিক নামের টিকটকারদের। বাংলাদেশ ও পাকিস্তানকে একসাথে দেখে পাগল হয়ে গিয়েছে তারা। একদিকে দেশটির গোয়েন্দারা নানান গবেষণায় ব্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে টিকটকাররা যা তা বকবক শুরু করেছে। আসলে মিশরে কি কথা হলো শাহবাজ ইউনুসের মধ্যে? করাচি থেকে নতুন করে চট্টগ্রাম বন্দরে কি এলো? এছাড়া কি বলছে ভারতীয়রা? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। গত 2 দিন ধরে মিশরে উন্নয়নশীল 8 দেশের D8 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নশীল 8 রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা D8 এর সম্মেলন শুরু হয় কায়রোতে। সে সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই মধ্যে সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে নড়ে চড়ে বসেছে ভারত। একদিকে দেশটির গোয়েন্দারা এ বিষয়ে রিসার্চ শুরু করেছে, অন্যদিকে দেশটির সাংবাদিক নামের টিকটকাররা বকবক শুরু করেছে। পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ ভারত বিরোধী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাড়াবাড়ি করছে। আরও যত রকম শিরোনামে সম্ভব ভারতীয়রা খবর প্রচার করছে। বাংলাদেশের ইউটিউবাররা যেমন খবর করে না, তার থেকেও নিচু খবর করছে তারা। অথচ বাংলাদেশ কিংবা পাকিস্তান কারোই ভারত নিয়ে পড়ে থাকার সময় নেই। শাহবাজ ও ইউনুস কেবল তাদের দেশ নিয়েই কাজ করছেন, ভারতকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মূলত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে সে বিষয়গুলোর ফয়সালা করি। জবাবে শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। অধ্যাপক ইউনুস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে 2 দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়। এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, 2 নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। 2006 সালের নোবেল শান্তি বিজয়ী 2026 সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তার সরকারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐক্যমত্য গঠন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। শরীফ বলেন, আমরা সত্যি আমাদের ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় রয়েছি। তিনি সার্ক পুনরুজ্জীবনে অধ্যাপক ইউনুসের উদ্যোগকে স্বাগত জানান এবং আঞ্চলিক সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন।
তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের কারণে মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন, ঢাকা এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। তিনি বলেন, প্রায় 1 দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইকে বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল। বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারি। অধ্যাপক ইউনুস শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। এসবের মধ্যে করাচি থেকে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এ নিয়েও ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে কি আনলো বাংলাদেশ? গোপন অস্ত্র নাকি? ভারতে হামলা করবে নাকি? নানান গুঞ্জন তাদের মধ্যে। পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। শুক্রবারই জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে, কি আছে এবারের জাহাজে? এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে, যা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে আসা MV ইউয়ানজিয়াং ফাঝং নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে 825 TEUS কন্টেইনার নিয়ে। এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল 370 TEUS কন্টেইনার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে পাকিস্তানি জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামে সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের 14 নভেম্বর। সেবার যে 370 TEUS কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছিল তার মধ্যে 297 TEUS কন্টেইনার এসেছিল পাকিস্তান থেকে। বাকি 73 TEUS কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল। MV ইউয়ানজিয়াং ফাঝং দ্বিতীয়বারের মতো গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় MV ইউয়ানজিয়াং ফাঝং জাহাজ। রিপোর্ট অনুযায়ী গত বুধবারেই বঙ্গোপসাগরে ঢুকেছে জাহাজটি। এই আবহে মনে করা হচ্ছে আগামী শনি কিংবা রবিবার চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে পারে MV ইউয়ানজিয়াং ফাঝং। পণ্য খালাস করে সোমবার নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায়, সেখান থেকে মালয়েশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে। তবে এই জাহাজে কি কি পণ্য রয়েছে তা এখনও জানা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিপিং সংস্থাটি অনলাইনে জানাবে যে তাদের জাহাজের কন্টেইনারে কি কি পণ্য আছে। তবে দিন শেষে বাংলাদেশ পাকিস্তান থেকে যা মন চায় আনুক, ডক্টর ইউনুস শাহবাজের সাথে যা মন চায় আলোচনা করুক, তাতে ভারতের কি সমস্যা ভাই? ওরা মাথা না ঘামালেই পারে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পারস্পরিক উন্নয়ন সম্ভব। 1971 সালের বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এছাড়া সার্কের পাকিস্তান বাহিনী 53 বছর বাদে এবার আসতে চলেছে বাংলাদেশে। একটা নেভির যৌথ মহড়া রয়েছে। এছাড়া শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? রেড কর্নার বা রেড নোটিশ জারি কি হবে? ভারতের কাছে ফেরত চেয়েছে, সমস্ত ইনফরমেশন থাকছে আপনাদের জন্য। বাংলাদেশের শান্তি বাহিনী তারা কি এবার ফেরত আসবে? এছাড়া ইনফরমেশন থাকছে অবশ্যই আরাকান আর্মি নিয়ে। আমি প্রথমেই চলে যাব যে ভিডিওতে, আর লাস্টে গিয়ে ম্যাপে দেখাবো এই মুহূর্তের আরাকান আর্মির পজিশন কি। দারুণ ফাইট দিচ্ছে আরাকান আর্মি, কিন্তু এই মুহূর্তে একেবারে রাখাইনের দক্ষিণ প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছে। এবং দক্ষিণ প্রান্ত মানে সিতোয়ে বন্দর, সেই সিতোয়ে বন্দর যেখানে আমাদের ইন্ডিয়া একটি কালাদান প্রজেক্ট করছে নদীতে, তাকে রক্ষা করার এবার দায়িত্ব কিন্তু নিতে চলেছে এই আরাকান আর্মিরা। এবং আগামী কয়েকদিনের মধ্যে রাখাইনকে আলাদা দেশ হিসাবে তারা দাবি করতে পারে। সম্ভবত ভারত এবং চীন তাতে সায় দিতে পারে। যুদ্ধ কিন্তু মায়ানমার আর্মির সঙ্গে চলছে, মানে জুনটা সরকারের সঙ্গে। এখনো পর্যন্ত আরাকান আর্মির সঙ্গে কোনোভাবেই বাংলাদেশের সরাসরি কোনো রকম ক্ল্যাশ
হয়নি। তবে আপনাদের জানিয়ে রাখি, ক্ষেত পুড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। কেন, সে বিষয়ে আসবো, ভিডিও রয়েছে। তবে তার আগে আমরা যাব পাকিস্তানের আর্মি বা সেনা এবার বাংলাদেশে আসতে চলেছে 53 বছর বাদে, এবং ইউনুস গভর্নমেন্ট কিন্তু তাতে সায় দিয়েছে। কেন? তার কারণ বাংলাদেশে যে সেনাবাহিনী তাদেরকে ট্রেনিং দেবে এবার পাকিস্তান বাহিনী, এবং শুধু ট্রেনিং নয়, একটা যৌথ মহড়া করবে 2025 ফেব্রুয়ারিতে করাচি যে বন্দর আছে আরব সাগরে, তার লাগোয়া কোনো একটি জায়গায় বাংলাদেশের নেভির সঙ্গে পাকিস্তানের নেভি। এছাড়া পাকিস্তানের উচ্চ পর্যায়ের বা পদস্থকারী অফিসাররা বাংলাদেশ আসবে। তারা কিন্তু বাংলাদেশ আর্মিকে ভোকাল ট্রেনিং এবং লোকাল ট্রেনিংও দেবে বলে শোনা যাচ্ছে। এটা খুবই ভালো ব্যাপার, দুই ভাই মিলছে এবং 53 বছর বাদে খাল কেটে কুমির নিয়ে আসছে। আসুক, কোনো ব্যাপার নাই, আমরা তো শুধু দেখব, আমরা দেখা ছাড়া আর কিছুই নেই। তবে এই সবের মধ্যেও আর একটা ব্যাপার যেটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে শেখ হাসিনা কি তবে 20 জানুয়ারির পর বাংলাদেশে ফিরতে পারে? এই নিয়ে কিন্তু তোলপাড় বিশ্ব রাজনীতি। এবং এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তারা ভারতকে একটি চিঠি পাঠিয়েছে, সেরকম তারা জানিয়েছে শেখ হাসিনাকে ফেরোচ্ছে। আমার মনে হয় না ভারত এই বিষয় নিয়ে কোনো রকম কোনো রিপ্লাই দেবে। যদিও দেয় তাহলে সেটা নো হবে, আমরা সেটা ভালো মতোই জানি। তাই ওই বিষয় নিয়ে খুব একটা আলোচনা করার এই মুহূর্তে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। এবং শোনা যাচ্ছে রেড কর্নার নোটিশ জারি করতে চলেছে, সেখানেও ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, এরকম একেবারেই আপনারা ধারণা থেকে বেরিয়ে আসুন। শেখ হাসিনা কি ফিরতে পারেন বাংলাদেশে খুব তাড়াতাড়ি? তার কারণ অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যখনই আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন, তারপর নাকি বিশ্ব রাজনীতিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রেও। আর বিশেষজ্ঞ মহল মনে করছে শেখ হাসিনা কিন্তু ফিরতে পারেন। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। তো এই হচ্ছে যে বিষয়, সেটা আপনাদের জানিয়ে রাখি। শেখ হাসিনাকে নিয়ে এখন বিশ্ব রাজনীতি কিন্তু খুবই উত্তাল টালমাটাল, এবং মোহাম্মদ ইউনুসকে নিয়েও। মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট ঠিক কাজ করছে নাকি শেখ হাসিনা সরকার বারবার দরকার, আগেই আওয়ামী লীগ ভালো ছিল, এই নিয়ে বাংলাদেশের মধ্যে পুরোপুরি দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে। সেই ভাগের মধ্যে কিন্তু শেখ হাসিনার যে প্রাধান্য সেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, অনলাইন ভোটিংয়ে দেখা গেছে, বিভিন্ন সাইটে। আর সেখান থেকে মনে করা হচ্ছে বা অনেকেই মনে করছে এই পজিশনে যেভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ গাঁটছড়া বাঁধছে, সেখানে বিশ্ব রাজনীতিতে আমেরিকা এবং ভারত, তার সাথে চায়নাও এবং রাশিয়াও থাকতে পারে, যে বাংলাদেশে এই যে ইউনুস নামক কাঁটা, এই কাঁটা বা ফোড়াকে উপড়ে ফেলে সেখানে আপাতত ইনস্টল করার এই শেখ হাসিনা গভর্নমেন্টকে। দেখা যাক, সময় বলবে। 20 জানুয়ারি এখনো সময় আছে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরাকান আর্মিদের। আরাকান আর্মিরা এরকম মাইলকে মাইল জ্বালিয়ে দিচ্ছে হচ্ছে ফসল। কেন? এই যে দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে রাশিয়া এই বিষয়টা খুব করে থাকে। তাদের যে একেবারে আউটার লাইন আছে বা দেশের সীমা আছে, সেখান থেকে শুরু করে অনেকটা অঞ্চলের ফসল রাখে না, ফসল কেটে দেয় বা পুড়িয়ে দেয়, একটা বাফার জোন তৈরি করে। তার কারণ অনেক সময় শত্রুপক্ষ কি করে, এই যে শুকনো যে ধানি জমি সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। আর সেটা যদি অনেক বিঘার পর বিঘা, মাইলের পর মাইল যদি লিঙ্ক থাকে, পুড়তে পুড়তে ধ্বংস করতে করতে যায়। কারণ এই আগুন নেবানো সহজ নয়, তার জন্য বাফার জোন তৈরি করে, এবং বাইরের দিকে বেশ খানিকটা থাকে এবং ভেতরের দিকে থাকে, মাঝখানে বেশ অনেক কিলোমিটার কি করে একেবারে পুড়িয়ে দেয় বা কেটে সাফ করে দেয়, যাতে
যদি আউটার লাইনে আগুন লাগানো হয় সেই আউটার লাইনটাই পুড়বে, সেই জোনটার উপরেই যাবে, ভিতরে কিন্তু আর প্রবেশ করবে না। আর এই ধানি জমির মধ্যে থেকে গেরিলা আক্রমণ প্রচুর হয়ে থাকে। এটা কিন্তু ভারত বাংলাদেশ, মাফ করবেন, এটা কিন্তু এখন রাখাইন বা মায়ানমার এবং বাংলাদেশের বর্ডারেই চলছে এই সমস্ত কার্যকলাপ। অন্যদিকে শোনা যাচ্ছে কি, অন্যদিকের আর একটা খবর, সেটা হচ্ছে যে শান্তি বাহিনী ইউনাইটেড নেশনে, সেখানে তো বাংলাদেশের প্রচুর সেনা রয়েছে, তো সেখান থেকে সম্ভবত বাংলাদেশের সেনাকে এইবার ফিরিয়ে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু আলোচনা করতেছে, সমালোচনা করতেছে বাংলাদেশের এই বিষয়টাকে কেন্দ্র করে, যে বাংলাদেশের সাথে পাকিস্তান এক হয়েছে, পাকিস্তানের সৈন্যরা এক হয়েছে, এবং তাহলে একটা সময় পাকিস্তান কিন্তু বাংলাদেশের চিরশত্রু ছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এইটাই কিন্তু অনেকে সমালোচনা করে যে পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ এক হলো। দর্শক শ্রোতা, পাকিস্তানের সাথে বাংলাদেশ এক হতেই এবং চীন বাংলাদেশকে সাপোর্ট করাতেই কিন্তু ভারত বর্তমানে ভয় পায় বাংলাদেশকে, মানে বাংলাদেশকে কোনো কিছু বলতে ভয় পায়, এবং এইসবই কিন্তু এইখানে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।